বাংলা চলচ্চিত্রের ইতিহাস এক বিশাল ক্যানভাস, যার সবচেয়ে উজ্জ্বল ও প্রভাবশালী দুটি নক্ষত্র হলেন উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। 20 শতকের দ্বিতীয়ার্ধে বাঙালি মধ্যবিত্তের মনন, সংস্কৃতি, রোমান্টিকতা এবং আত্মপরিচয়ের সংকট ও উত্তরণকে এই দুই অভিনেতা যেভাবে রূপালী পর্দায় মূর্ত করে তুলেছিলেন, তার কোনো দ্বিতীয় নজির নেই। সমসাময়িক হয়েও তারা একে অপরের পরিপূরক ছিলেন। একজন যদি হন বাঙালির অবদমিত ইচ্ছার রোমান্টিক বহিঃপ্রকাশ, তবে অন্যজন বাঙালির বৌদ্ধিক ও মননশীল সত্তার প্রতিচ্ছবি। এই দুই মহান শিল্পীর অভিনয় শৈলী, জীবন দর্শন ও সাংস্কৃতিক অবদানকে গভীরভাবে অনুধাবন করার জন্য প্রথমে তাদের পারস্পরিক তুলনামূলক বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করা প্রয়োজন। উত্তম কুমার ছিলেন বাঙালি মানুষের প্রথম এবং সার্থক মেগাস্টার বা মহানায়ক। তার পর্দা উপস্থিতি ছিল চৌম্বকের মতো, যা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখত। অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেকে তারকা ইমেজের বৃত্তে আটকে না রেখে একজন বহুমুখী অভিনেতা ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলেছিলেন, যার মূল ভিত্তি ছিল চরিত্রের গভীর মনস্তত্ত্ব বিশ্লেষণ। উত্তম কুমার রোমান্টিকতা ছিল তীব্র, রাজকীয় এবং অবিকল্প। সুচিত্রা সেন বা সুপ্রিয়া দেবীর চোখের দিকে তাকিয়ে তার সংলাপ প্রক্ষেপণ বাঙালিকে প্রেমের এক নতুন ভাষা শিখিয়েছিল। অপরদিকে সৌমিত্রের রোমান্টিকতা ছিল অনেক বেশি স্নিগ্ধ, কাব্যিক এবং শহুরে মধ্যবিত্তের দ্বিধাদ্বন্দ্বে ভরা, যেমনটি দেখা যায় সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি বা অপরাজিতর উত্তরখণ্ডে। উত্তম কুমারের অভিনয় ঘরানা ছিল মূলত মেলোড্রামাটিক এবং লার্জার দ্যান লাইফ, যা থিয়েটারের গতিময়তা ও সিনেমার ক্যামেরার চাহিদাকে চমৎকারভাবে মেলাত। এর বিপরীতে সৌমিত্র ছিলেন আন্ডারস্টেটেড বা স্বতঃস্ফূর্ত স্বাভাবিক অভিনয়ের প্রবক্তা, যেখানে অতিনাটকীয়তার স্থান ছিল না। উত্তম কুমার ছিলেন মূলধারার বাণিজ্যিক সিনেমার অবিসংবাদিত রাজা। অগ্রগামী অজয় করা বা অরিন্দম মুখোপাধ্যায়ের মতো পরিচালকরা উত্তমকে কেন্দ্র করে ছবি বানাতেন। অন্যদিকে সৌমিত্র ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক, সত্যজিৎ রায়ের অল্টার ইগো বা মানসপুত্র। সত্যজিতের 34টি সিনেমার মধ্যে 14টিতেই সৌমিত্র প্রধান বা অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সমান্তরাল ধারার পরিচালকদেরও অন্যতম প্রিয় পাত্র ছিলেন মৃণাল সেন ও তপন সিনহার মতো এই লোকদের ক্ষেত্রে। উত্তম কুমার পর্দায় যেভাবে গ্রামীণ যুবকদের কলকাতায় এসে নাগরিক হয়ে ওঠার স্ট্রাগল অথবা একান্নবর্তী পরিবারের আদর্শিক যুবকের রূপ ফুটিয়ে তুলতেন, যা তৎকালীন দেশভাগ পরবর্তী উদ্বাস্তু ও মধ্যবিত্ত বাঙালিকে এক ধরনের আশার আলো দেখাত। সৌমিত্র চট্টোপাধ্যায় মূলত প্রতিনিধিত্ব করেছেন কলকাতার নব্যশিক্ষিত, প্রগতিশীল, বামপন্থী ভাবাপন্ন বা দ্বিধাগ্রস্ত তরুণ ও বুদ্ধিজীবী শ্রেণীর। উত্তম কুমারের সংলাপ বলার ভঙ্গি ছিল আধুনিক, মডুলেশনে ভরপুর এবং এক ধরনের নিজস্ব সান্দ্রিকতায় মণ্ডিত, যা সাধারণ মানুষের মুখে মুখে ফিরত। সৌমিত্রের সংলাপ প্রক্ষেপণ ছিল ভীষণভাবে ব্যাকরণসম্মত, মার্জিত এবং বাচনভঙ্গিতে ছিল তার আবৃত্তিকার সত্তার গভীর প্রভাব। নায়ক ইমেজের বাইরে গিয়ে উত্তম কুমার খোকাবাবুর প্রত্যাবর্তনের মতো করুণ রসাত্মক চরিত্র কিংবা বাঘবন্দি খেলার মতো ধূসর চরিত্রে বিস্ময়কর অভিনয় করেছেন। তবে সৌমিত্র খল বা ধূসর চরিত্রে নিজেকে ভাঙার ক্ষেত্রে আরও বেশি দুঃসাহসী ছিলেন, যেমন জিন্দের বান্দির ময়ূরবাহন কিংবা কাঁচকাটা হীরের খলনায়ক চরিত্র। উত্তম কুমার মূলত চলচ্চিত্র মাধ্যম এবং তার প্রযোজনা পরিচালনা, যেমন হ্রদ বা ছিন্নপত্র নিয়েই ব্যস্ত ছিলেন।
বিপরীতে সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন একজন পুরো দস্তুর বুদ্ধিজীবী। তিনি কবিতা লিখতেন, দীর্ঘকাল ক্ষণকাল নামের সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন, নাট্য নির্দেশনা দিয়েছেন এবং একজন প্রখ্যাত আবৃত্তি শিল্পী ছিলেন। উত্তম কুমার তার ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত 1980 সাল অবধি মূলত কেন্দ্রীয় চরিত্র বা নায়ক ইমেজ ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেছেন এবং তাতে সফলও হয়েছেন। অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায় বয়স বাড়ার সাথে সাথে অত্যন্ত চমৎকারভাবে নিজেকে চরিত্রাভিনেতা হিসেবে রূপান্তরিত করেন এবং বেলা শেষে ময়ূরাক্ষী বা পোস্তর মতো চরিত্রে ছবিতে বার্ধক্যের নান্দনিকতাকে পর্দায় ফুটিয়ে তোলেন। উত্তম কুমার ছিলেন খাঁটি বাঙালি সংস্কৃতির নিজস্ব লোকজ ও নাগরিক বিনোদনের প্রতীক, যিনি ভারতের বাইরের চেয়ে বাঙালি হৃদয়ে বেশি সমাদৃত ছিলেন। সৌমিত্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়ের ছবির মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রের দরবারে এক চেনা মুখ হয়ে উঠেছিলেন এবং ফরাসি সরকারের সর্বোচ্চ সম্মাননা লেজিও দনর এ ভূষিত হয়েছিলেন। বাঙালির শিল্প সংস্কৃতির ইতিহাসে 20 শতকের 50 ও 60-এর দশক ছিল এক যুগান্তকারী সময়। একদিকে দেশভাগের ক্ষত, অর্থনৈতিক মন্দা, উদ্বাস্তু সমস্যা এবং রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে এই সমস্ত যন্ত্রণাকে ছাপিয়ে ওঠার জন্য এক গভীর সাংস্কৃতিক পুনর্জীবনের আকাঙ্ক্ষা। এই টানাপোড়েনের মধ্য দিয়েই বাঙালি সিনেমা তার সাবলকত্ব অর্জন করে। আর ঠিক এই সময়কালেই বাংলা চলচ্চিত্রের আকাশকে আলোড়িত করে আবির্ভূত হন দুই মহানায়ক উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়। সাধারণত যে কোনো শিল্প মাধ্যমে সমসাময়িক দুজন শীর্ষ ব্যক্তিত্বের আগমন ঘটলে এক ধরনের কৃত্রিম বা বাস্তব দ্বৈরথ তৈরি হয়। বিশ্ব ফুটবলে যেমন মেসি রোনালদো, বাংলা সাহিত্যে বঙ্কিম মাইকেল কিংবা পরবর্তীকালে জীবনানন্দ নজরুল। বাংলা চলচ্চিত্রে এই দ্বৈরথের দুই মেরু ছিলেন উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে এই দ্বৈরথ কেবল সস্তা জনপ্রিয়তার লড়াই ছিল না, এটি ছিল আসলে দুটি ভিন্ন অভিনয় দর্শন, দুটি ভিন্ন সামাজিক দৃষ্টিভঙ্গি এবং দুটি ভিন্ন নান্দনিক ধারার সহাবস্থান। উত্তম কুমার, আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়, যখন বাংলা সিনেমা জগতে পা রাখেন তখন টালিগঞ্জের স্টুডিও পাড়া নিউ থিয়েটার্সের ক্লাসিক্যাল যুগ পেরিয়ে এক ধরনের আধুনিক মেলোড্রামার দিকে ঝুঁকছে। শুরুর দিকে একের পর এক ছবি ফ্লপ হওয়ার তাকে ফ্লপ মাস্টার জেনারেল হিসেবে উপাধিও শুনতে হয়েছিল, কিন্তু 1953 সালে 74.5 এবং 54 সালে অগ্নিপরীক্ষা ছবির মাধ্যমে যখন সুচিত্রা সেনের সঙ্গে তার জুটির রসায়ন পর্দার ম্যাজিক তৈরি করলো, তখন থেকে শুরু হলো এক নতুন যুগের। উত্তম কুমারের অভিনয় শৈলীর সবচেয়ে বড় শক্তি ছিল তার অনায়াস স্বাভাবিকতা। ক্যামেরার সামনে তিনি যখন এসে দাঁড়াতেন তখন মনে হতো না তিনি কোনো কৃত্রিম অভিনয় করছেন। তার হাঁটার ভঙ্গি, চশমা খোলার কায়দা কিংবা আলতো করে সিগারেট ঠোঁটে ছোঁয়ানো, সবকিছুর মধ্যেই এমন এক সম্মোহনী শক্তি ছিল যা তৎকালীন তরুণ প্রজন্মকে গভীরভাবে প্রভাবিত করেছিল। উত্তম কুমার কেবল রোমান্টিক নায়ক ছিলেন না, তিনি ছিলেন যুদ্ধোত্তর ও দেশভাগ পরবর্তী বিপন্ন বাঙালি পুরুষের এক আদর্শ প্রতিনিধি, যে পুরুষ একই সাথে ট্রামে বাসে ভিড় করে অফিস করে, আবার ঘরে ফিরে যৌথ পরিবারের দায়িত্ব কাঁধে নেয়, আবার পার্ক স্ট্রিটের আলো ঝলমলে রেস্তোরাঁয় গিয়ে আধুনিক প্রেমিকও হয়ে উঠতে পারে। নায়ক ছবিতে সত্যজিৎ রায় যখন উত্তম কুমারকে কাস্ট করেন তখন তিনি আসলে উত্তম কুমারের বাস্তব জীবনের স্টারডম ও তার ভেতরের একাকিত্বকেই সেলুলয়েডে বন্দী করেছিলেন। উত্তম কুমার অভিনীত হারানো সুর, সপ্তপদী, মরুতীর্থ, হিংলাজ, খোকাবাবুর প্রত্যাবর্তন কিংবা অ্যান্টনি ফিরিঙ্গি প্রমাণ করে যে মেলোড্রামার খোলস ছেড়ে তিনি কতখানি উঁচু দরের চরিত্রাভিনেতা হয়ে উঠতে পারতেন। উত্তম কুমার যখন খ্যাতির মধ্য গগনে, ঠিক তখনই 1959 সালে সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে পা রাখেন এক সুঠাম দীর্ঘাদেহী তরুণ সতু ওরফে সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্রের আগমন ছিল বাংলা সিনেমার জন্য এক পরম প্রাপ্তি।
কারণ উত্তম কুমার যে বাণিজ্যিক ও মধ্যবিত্ত ঘরানার অধীশ্বর ছিলেন, সৌমিত্র সেখানে থেকে সিনেমাকে এক ধাক্কায় নিয়ে গেলেন বিশ্ব চলচ্চিত্রের দরবারে, আন্তর্জাতিক মননশীলতার আঙিনায়। সৌমিত্র চট্টোপাধ্যায় কেবল একজন অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন আপাদমস্তক সংস্কৃতির উপাসক। শিশির কুমার ভাদুরীর নাট্য দর্শনের প্রতি তার গভীর অনুরাগ ছিল। সত্যজিৎ রায় সৌমিত্রের মধ্যে খুঁজে পেয়েছিলেন তার সেই কাঙ্ক্ষিত আধুনিক বাঙালি যুবককে, যার চোখে স্বপ্ন আছে, আবার বুদ্ধিদীপ্তিও আছে। অপুর সংসারের পর একে একে দেবী, কন্যা, চারুলতা, অভিযান, অরণ্যের দিনরাত্রি এবং অবশ্যই বাঙালির চিরকালের প্রিয় ফেলুদা সিরিজে সৌমিত্র যেভাবে সত্যজিতের ভাবনার রূপায়ণ ঘটিয়েছিলেন, তা বিশ্ব সিনেমার ইতিহাসে পরিচালক অভিনেতার অন্যতম শ্রেষ্ঠ যুগলবন্দী। সৌমিত্রের অভিনয়ের মূল ভিত্তি ছিল তার প্রখর মেধা ও নিয়ন্ত্রণ। তিনি জানতেন ক্যামেরার সামনে কখন কতটা প্রকাশ করতে হবে এবং কতটা চেপে রাখতে হবে। তার বাচনভঙ্গি ও নিখুঁত উচ্চারণ বাংলা চলচ্চিত্রের জন্য এক সম্পদ ছিল। রবীন্দ্র কবিতা পাঠে বা মঞ্চে সকণ্ঠে সংলাপে তিনি যে জাদু তৈরি করতেন, তা চলচ্চিত্রেও তার চরিত্রগুলোকে এক বাড়তি গভীরতা এনে দিত। উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায় একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে সবচেয়ে স্মরণীয় ও ঐতিহাসিক ছিল তপন সিনহা পরিচালিত ঝিন্দের বান্দি। অ্যান্টনি হোফার দ্য প্রিজনার অফ জেন্ডা অবলম্বনে নির্মিত এই ঐতিহাসিক ড্রামায় উত্তম কুমার দ্বৈত চরিত্রে রাজা শঙ্কর সিং ও সাধারণ যুবক গৌরীশঙ্কর অভিনয় করেছিলেন, আর সৌমিত্র অভিনয় করেছিলেন খলনায়ক ময়ূরবাহন চরিত্রে। এই ছবিতে দুজনের স্ক্রিনে প্রেজেন্স ছিল দেখার মতো। একদিকে উত্তম কুমারের তলোয়ার চালানো, রাজকীয় গাম্ভীর্য এবং ন্যায়পরায়ণতা, অন্যদিকে সৌমিত্রের তীক্ষ্ণ, চতুর, ক্রূর অথচ অসম্ভব সুদর্শন খলনায়কোচিত চাউনি। তলোয়ার যুদ্ধের দৃশ্যে যখন এই দুই অভিনেতা মুখোমুখি হন, তখন তা কেবল দুটি চরিত্রের লড়াই থাকে না, তা হয়ে ওঠে বাংলা সিনেমার দুই ঘরানার এক ঐতিহাসিক টক্কর। অনেকেই মনে করেন ময়ূরবাহন চরিত্রে অভিনয় করে সৌমিত্র যে যাত্রার জনপ্রিয়তার নিরিখে মহানায়ককেও কিছুটা টেক্কা দিয়েছিলেন, তা তার অভিনয় দক্ষতার এক বিরাট প্রমাণ। এছাড়াও অপরিচিত, স্ত্রী কিংবা দেবদাস ছবিতেও তাদের পারস্পরিক কেমিস্ট্রি ও অভিনয়ের তীব্রতা দর্শককে মুগ্ধ করেছে। তারা যখনই একসঙ্গে পর্দায় এসেছেন, কেউ কাউকে খাটো করার চেষ্টা করেননি, বরং একে অপরের অভিনয়কে আরো উঁচুতে তুলে ধরতে সাহায্য করেছেন। তৎকালীন কলকাতার পত্রপত্রিকা এবং চলচ্চিত্র প্রেমীদের মধ্যে উত্তমপন্থী এবং সৌমিত্রপন্থী নামে দুটি কট্টর দল তৈরি হয়ে গিয়েছিল। মোহনবাগান, ইস্টবেঙ্গল বা ইলিশ চিংড়ির মতোই বাঙালির আড্ডার অন্যতম প্রিয় বিতর্ক ছিল কে সেরা, উত্তম না সৌমিত্র। কিন্তু এই সস্তা ফ্যানযুদ্ধের অনেক ঊর্ধ্বে ছিল তাদের বাস্তব জীবনের সম্পর্ক। সৌমিত্র চট্টোপাধ্যায় তার বহু লেখায় ও সাক্ষাৎকারে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন উত্তম কুমারকে। তিনি উত্তম কুমারকে বড় দাদার মতো দেখতেন। উত্তম কুমারের বাড়িতে বিজয়ের প্রণাম করতে যাওয়া বা একসঙ্গে আড্ডা দেওয়ার স্মৃতি সৌমিত্রবাবু চিরকাল যত্নে আগলে রেখেছিলেন। সৌমিত্র একবার বলেছিলেন, উত্তমদার মতো ক্যামেরা সেন্স এবং রোমান্টিক ক্যারিশমা ভারতীয় চলচ্চিত্রে আর কারো ছিল না। ওর মতো করে ক্যামেরার সামনে দাঁড়ানো ঈশ্বর প্রদত্ত। অন্যদিকে উত্তম কুমারও সৌমিত্রের মেধা, পড়াশোনা এবং মঞ্চের অভিনয়কে অত্যন্ত সমীহ করতেন। উত্তম কুমার যখন থিয়েটারে শ্যামলী বা অলোকানন্দা করতে যান, তখন তিনি সৌমিত্রের মতামত জানতে চাইলেন। 1980 সালের 24 জুলাই যখন উত্তম কুমার মাত্র 53 বছর বয়সে আকস্মিক প্রয়াত হন, তখন সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতার রাস্তায় সাধারণ মানুষের ভিড়ে সামিল হয়ে কেঁদেছিলেন। তিনি লিখেছিলেন, উত্তমদার চলে যাওয়ার সাথে সাথে আমরা প্রতিযোগী এবং আমার অন্যতম প্রধান শুভাকাঙ্ক্ষী হারিয়ে গেল। বাংলা সিনেমা অভিভাবকহীন হয়ে পড়ল। সাংস্কৃতিক উত্তরাধিকার ও মূল্যায়নের ক্ষেত্রে উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের দীর্ঘ যাত্রাপথ
আসলে বাংলা সিনেমার সংস্কৃতির দুটি ভিন্ন বাক্যে নির্দেশ করে। উত্তম কুমার দেখিয়েছেন কিভাবে বিনোদনমূলক সিনেমাকেও সুরুচিপূর্ণ এবং শৈল্পিক করে তোলা যায়, কিন্তু তিনি একক দক্ষতায় টালিগঞ্জের ইন্ডাস্ট্রিকে বছরের পর বছর বাঁচিয়ে রেখেছিলেন। তার মৃত্যুর পর বাংলা সিনেমা এক দীর্ঘস্থায়ী সংকটে পড়েছিল, যা প্রমাণ করে তার অনুপস্থিতি কতটা শূন্যতা তৈরি করেছিল। অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায় দেখিয়েছেন যে চলচ্চিত্র কেবল রূপালী পর্দার বিনোদন নয়, এটি একটি জীবনব্যাপী সাধনা। উত্তম কুমারের মৃত্যুর পরও সৌমিত্র আরও 4 দশক অভিনয় চালিয়ে গেছেন। তিনি নিজেকে ক্রমাগত ভেঙেছেন। সত্যজিৎ রায়ের পর তপন সিনহা, মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌমিত্র ঘোষ, গৌতম ঘোষ থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ বা পরবর্তী প্রজন্মের শিবপ্রদাস, নন্দিতা, সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতেও তিনি সমান প্রাসঙ্গিক ছিলেন। বার্ধক্যে এসে বেলা শেষের ছবিতে তার সেই বিখ্যাত সংলাপ বা ময়ূরাক্ষী ছবিতে এক আলজাইমার্স আক্রান্ত বাবার চরিত্রে তার অভিনয় বিশ্বমানের। উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখাটা হবে এক ধরনের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। তারা আসলে ছিলেন একটি সুসংহত মুদ্রার দুটি দিক। উত্তম কুমার যদি হন বাংলা চলচ্চিত্রের হৃদয়, মস্তিষ্ক, তবে সৌমিত্র ছিলেন তার মস্তিষ্ক। একজন বাঙালিকে শিখিয়েছিলেন কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে স্বপ্ন দেখতে হয়, অন্যজন শিখিয়েছিলেন কিভাবে ভাবতে হয়, কিভাবে জীবনকে বিশ্লেষণ করতে হয়। এই দুই মুহুরুহুর সহাবস্থানই বাংলা চলচ্চিত্রের সেই সময়টাকে স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত করেছে। আজ তারা দুজনেই ইহলোক ত্যাগ করেছেন, কিন্তু সেলুলয়েডের ফিতায় এবং বাঙালির যৌথ স্মৃতির মণিকোঠায় তারা অমর হয়ে আছেন এবং থাকবেন। যতদিন বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি বেঁচে থাকবে, ততদিন উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে।